ত্রিনা সত্যি সত্যি বটিটা উঁচু করে ধরলো। হাসিব একটা চিৎকার দিয়ে উঠলেন, আরে করো কি করো কি, এই মায়া পাগল নাকি? ত্রিনার রক্ত লাল চক্ষু করে বলল, বাইর হ হারামজাদা, নইলে এই বটি দিয়া তোরে কোপাইয়া দুই টুকরো করব। ধ্যাত, এই মাইয়ার মাথা কি সত্যি খারাপ আছে? আচ্ছা তুমি বসো, আমার কথা শোনো। রাখ তোর কথা, এক্ষুনি এই মুহূর্তে বাইর হ। কত বড় সাহস, আমার গায়ে হাত দিস? হাসিবের এমন মেজাজ খারাপ হলো, তবুও তিনি দরজা খুলে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে কটমট চোখে ত্রিনার দিকে তাকালেন। ত্রিনা বটিটা আরো উঁচু করে দেখালো, সেই সঙ্গে নিজেও দাঁত কিড়মিড় করে বোঝালো, আর কখনো এরকম কিছু করতে আসলে কপালে যথেষ্ট খারাপই আছে। হাসিব নিজের ঘরে গিয়ে দরজাটা আটকালেন, ত্রিনাও দরজাটা আটকালো। হাসিব চলে যেতেই তার সব সাহস কোথায় যেন মিলিয়ে গেল। ঠক ঠক করে কাঁপতে লাগলো সম্পূর্ণ শরীর। হাত থেকে বটিটা নামাতেই দুই চোখ বেয়ে উষ্ণ জলের ধারা গড়িয়ে পড়ল। খুব খুব একাকী বোধ করতে লাগলো। হঠাৎ করেই মানুষ পটে ভেসে উঠল মায়ের মুখটা। একটা মেয়ের জন্য পরিবার থাকাটা কি রহমতের জিনিস! ত্রিনা হঠাৎ করেই টের পেল, আজ যদি কেউ থাকতো তবে কি এমন দুর্ভোগ আসতো? আর এলেও কাঁধে মাথা রেখে কাঁদবার সুযোগও থাকতো। আজ কাঁদছে সে, কিন্তু মাথাটা কোথায়? ত্রিনা হাউমাউ করে উঠল। মায়ের কাছে যেতে ইচ্ছে করছে তার ভীষণ ভীষণ ভীষণ। শিশির ফিরল তাড়াতাড়ি, বাজারের ব্যাগ নামিয়ে রেখে উৎফুল্ল কণ্ঠে বলল, নাও ব্যাগটা খোলো তো দেখি, 1 কেজি গরুর গোশত আনছি, বসাও তো, আর কয়টা পোলাও রেঁধে ফেলো, পারবে? না পারলে ভাতই করো। ত্রিনা একটি কথাও বলল না, এমনকি অবাকও হলো না এত বাজার দেখে। শিশির পর্দা টানালো, নিজেই বিছানার চাদর পাল্টালো, ঘর ঝাড়লো। ত্রিনা রান্না বান্নার মাঝখানে একবার ঘরে এসে দেখলো গুনগুন করে গানও গাইছে, কিন্তু তাকে কিছুই জিজ্ঞাসা করলো না ত্রিনা। বিষয়টা নজর এড়ালো না শিশিরের। খেতে বসেও ত্রিনা চুপচাপ। গরুর মাংসটা জব্বর রেঁধেছে, পোলাওটা নরম হয়ে গেছে, লবণটাও কটা, তবুও শিশিরের এতটা আশা করেনি। ত্রিনা শিশিরকে খাবার বেড়ে দিয়ে নিজের হাত গুটিয়ে বসে রইল। তাই দেখে শিশির বলল, তুমি খাবে না? খাবো। এক কথায় জবাব দিয়ে নিজেও কয়টা নিয়ে বসলো, তবে পুরোপুরি খেতে পারল না। নাড়াচাড়া করে গেল অন্যমনস্ক ভঙ্গিতে। সবটাই নীরবে খেয়াল করলো শিশির। অন্যান্য দিন শোয়ার পর এই সেই নানান কথার মেলা জুড়িয়ে বসা মেয়েটা আজ চুপ। শিশির এক হাতে ওকে কাছে টেনে নিল, একেবারে নিজের বুকের মধ্যখানে। ত্রিনা নাও করল না, সরলও না। শিশির বিস্মিত না হয়ে পারল না। অবাক কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? প্রায় পাথর কণ্ঠে জবাব দিল ত্রিনা, কই কিছু না তো। ত্রিনা, লুকিও না, স্পষ্ট বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তোমার জন্য গোলাপ আনলাম, একটা কিচ্ছু বললে না। মুখে এক ছটাক হাসিও নেই, কেমন নির্জীব চুপচাপ। শরীর ভালো তো তোমার? হুম। আরে বাবা বলো না কি হয়েছে। দেখো, আমি অত মেয়েদের মন টন পড়তে পারি না। আমার কাছ থেকে হেল্প চাইলে আমাকেই বলতে হবে, বুঝে নেব। এই আশা করো না তুমি, প্লিজ। ত্রিনা শিশিরের দিকে ফিরে তাকালো, হঠাৎ অদ্ভুত ভেজা কণ্ঠে বলল, আমায় বাড়ি নিয়ে যাবেন? শিশির চমকালো, কেন? সব ঠিক আছে তো? তোমার মা ফোন করেছিল? দীক্ষা, কিছু হয়েছে? সামান্য গলা কাঁপলো ওর। ত্রিনা নিজের দুঃখ ভুলে গেল মুহূর্তেই, সরে গেল শিশিরের কাছ থেকে, উঠে বসলো চট করে। ঝাঁঝ মেশানো গলায় প্রশ্ন ছুড়ল, এখনো মন থেকে মুছতে পারোনি? বাহ। শিশিরও উঠে বসলো, না না, তুমি যা ভাবছো তা না। অপ্রস্তুত হলো ওর কণ্ঠস্বরও। ত্রিনা মোটেও বুঝ মানল না, বরং গরম গরম গলায় শোধাতে লাগলো, এই জন্যই বিয়ে করছেন না আমাকে, তাই না? মনের ভেতরে এখনো ঘাপটি মেরে বসে আছে ও, তাই না? হুম। তা ফিরে যাচ্ছেন না কেন? যান, ফিরে যান আমার সঙ্গে। এই ভালো মানুষের নাটক করতে হবে না। এই যে হুদাই এখন একটা ক্যাচাল হবে। থাক, কথা না বলি তাই ভালো। হ্যাঁ তাই তো, এখন আমার সাথে কথা বলবেন কেন? আপনার মনে তো শয়তানি, দুই দিকে দুইজনকেই ঠিক রাখতেছেন।
শিশির অতি কষ্টে মেজাজটাকে সামাল দিল, গম্ভীর স্বরে বলল, আহাম্মকের মতো কথা বলো না। দুজনকে রাখতেছি মানে কি? আমি কি ক্যারেক্টারলেস নাকি? আমি চিন্তা থেকে ওর কথা জিজ্ঞাসা করেছি, এটা সত্য, বাট সেই চিন্তার পেছনের কারণটা তো শুনবে। সেদিন কি হয়েছিল তুমি তো সবটা জানোও না। তৃণা মুখ ফিরিয়ে নিল, চিবিয়ে চিবিয়ে বলল, জানতেও চায় না। শত হোক, আম দুধে মিলে যাবে আর আটি গড়াগড়ি খাবে। আমি হচ্ছি সেই আটি। আমার এখন গড়াগড়ি খাওয়ার অপেক্ষায় থাকা উচিত। তৃণা, চেঁচিয়ে উঠল শিশির। তৃণা লাল চোখে তাকালো। একদম চিৎকার করবেন না, একদম না। আপনি একটা ফালতু, অনেক বড় ফালতু। আপনার কারণে আমার লাইফটা শেষ। এই কথাটা আগেও বলেছ, এখনো বলছো। আমি তোমার লাইফের কি এমন করছি? জবাব দাও। জবাব না দিলে থাপড়ায়ে দাঁত ফেলে দিব। গায়ে হাত দিয়ে দেখুন না, খালি। কি? কি করি? কি করবি? শিশির তুইতে নেমে এলো। তৃণা খিটমিট করে বলল, ছিঁড়ে ফেলবো। অনেক নরম থেকে দেখেছি, ঠকানো ছাড়া পেলাম কি? আমি আমি তোকে ঠকিয়েছি? হ্যাঁ, ঠকিয়েছেন। বিয়ের স্বপ্ন দেখিয়ে বিয়ে করেননি, পড়াশোনা বন্ধ, জীবন শেষ। আর এখন কিনা আপনার মনে তাকে নিয়ে চিন্তা ভাবনা? ভালো না? আর তোর খপ্পরে পড়ে যে আমার ঘর বাড়ি ছাড়া হলাম, চাকরি গেল, মান সম্মান সব, সেটা সেটা আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি তো আর বের করে দেইনি, আর না অফিসে গিয়ে অভিযোগ করে এসেছি। অবশ্য যেমন বদমাশ আপনি, তেমনই বদমাশ আপনার ফ্যামিলি। তৃণা, সজোরে গালে চড় বসিয়ে দিতেই পাল্টা হাত তুলল তৃণাও। শিশিরের এত রাগ লাগলো, মেয়ে মানুষের হাতে কিনা মার খেতে হচ্ছে। এতই খারাপ দিন আসলো। সহ্য হলো না তার, রাগটাকে নিয়ন্ত্রণে আনতে পারলো না কিছুতেই। হুঁশ জ্ঞান হারিয়ে সমানে চড় ঘুষিতে নাজেহাল করতে লাগলো তৃণাকে। শেষে লাথি বসালো ওর বুক থেকে একটু নিচে। তৃণা চিৎকার করে শুয়ে পড়ল। মুখটা হা হয়ে গেছে, জিভ বেরিয়ে এসেছে, চোখ জোড়া উল্টে যেতে চাইছে। শিশির ভয়ঙ্কর ভয় পেল। তৃণা, এই তৃণা, এই মেয়ে। জবাব নেই। সকালের পেল রোদ্দুর দীক্ষার নরম গাল ছুঁয়েছে, তার ঘুম ভেঙে গেল। কিন্তু উঠতে ইচ্ছে করছে না, শরীর জুড়ে রাজ্যের অলসতা। তবে উঠতে হবে। আজ একটা বিশেষ দিন, আজ বকুলের জন্মদিন। দীক্ষার মনে আছে, ওরা যখন এ বাড়িতে সব গুটিয়ে একেবারে চলে এসেছিল, তখন বকুল অনেক ছোট, স্কুলে যাই আসে, বুঝ জ্ঞান কম, অল্পতেই কাঁদে, আবার মেজাজ দেখায়। আর জন্মদিনের দিন কেউ মনে রাখলে না, চিৎকার করে বাড়ি মাথায় করে তোলে। সেই বকুল আজ কত বড় হয়ে গেছে। কত হলো বয়স? 17, 18 হতে এখনো 1 বছর। অথচ দীক্ষার মাঝে মাঝে মনে হয় বকুল বুঝি ওর চাইতেও বড়। এত বোঝে, এত জানে। দীক্ষা বিছানা ছাড়লো, কম্বল ভাঁজ করে বালিশ কাঁথা গুছিয়ে রাখলো। বাইরে বেরোতেই চোখে পড়লো বকুলকে। হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ, কি দারুণই না লাগছে। মাথায় পরিপূর্ণভাবে ওড়নাটা টানা। এই মেয়েটার সব কিছুতেই একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব। দীক্ষা মনে মনে মাশাআল্লাহ পড়ে। গুরুজনেরা বলে, পরের চেয়ে আপনজনদের নজর লাগে বেশি। মনে মনে দোয়াও করলো দীক্ষা, ইয়া রাব্বুল আলামিন, আমার এই বোনটার হৃদয়টাকে অক্ষত রেখো সব সময়। বকুল দীক্ষার দিকে তাকিয়ে মুচকি হাসলো। উঠে গেছো আপা? এগিয়ে এলো। শুয়ে থাকতে মাত্র 8টা বাজে। দীক্ষা ওর গাল ছুঁয়ে বলল, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোকে। দোয়া করি তোর নামের মতোই জীবনটাও ফুলের সুবাসে সুবাসিত হোক। লজ্জায় কুঁকড়ে গেল সে, মাথা নত করে বলল, ধন্যবাদ আপা। ইস, কেমন লজ্জাবতী গাছের মতো নুয়ে যাচ্ছিস। দীক্ষা হাসলো। আর ঠিক তখনই জানালা দিয়ে হাত বাড়ালো রমিলা। ডাকলেন, এই, এই। বকুলের মুখটা পাংশুটে হয়ে গেল। দীক্ষাকে বলল, তুমি যাও, আমি কাজ করছি। দীক্ষা ভুরু কুঁচকাল। দেখে তো মনে হচ্ছে তোকে ডাকছে, আমাকে না। আর এলে কি সমস্যা? আয়। না আপা, মা আমায় দেখলেই বেশি রাগারাগি করতে শুরু করেন। আমি চাচ্ছি না সাত সকালে একটা হাঙ্গামা হোক।
কিচ্ছু হবে না, তুই আয়, আমি তো সাথে আছি বোকা। এক প্রকার টেনেই নিয়ে গেল দীক্ষা। বকুল কুঁকড়ে রইল আড়ষ্টতায়, মনে মনে প্রার্থনা জপছে আজ অন্তত কোনো চেঁচামেচি না হোক। বিধাতা বুঝি শুনলেন। রমিলা হাত বাড়িয়ে বকুলের একটা হাত খপ করে চেপে ধরলেন। তার চোখ মুখ শান্ত। বকুল ভড়কে গেল। অসহায় দৃষ্টিতে দীক্ষার দিকে তাকাতেই দীক্ষা ওকে আশ্বস্ত করলো। বলো, কি মামি, কিছু বলতে চাও? রমিলা বকুলকে কাছে টেনে নিলেন। জানালার ভেতর দিয়ে দুই হাত বাড়িয়ে বকুলের মাথা ছুঁয়ে দিয়ে বলেন, আজকের পর থেকে তোর ওপর আমার আর কোনো রাগ নাই রে মা, অভিমানও নাই। তোর কোনো দোষ ছিল না। অস্বস্তিতে কাটা হয়ে উঠল বকুলের গোটা শরীর মন। দীক্ষা বিস্ময় বোধ করছে। রমিলা পুনরায় বলেন, এই ঘর বাড়ি দেখে শুনে রাখিস। আমি জানি তুই পারবি, তোর মধ্যে সেই যোগ্যতা আছে। তোর মা যেমন ভালো মানুষ ছিল, তুইও তার মতোই হইছস। আমি জানি, সব জানি। দীক্ষার মনে হলো তার চোখ জোড়া বিস্ফোরিত হয়ে খুলে পড়বে। বকুল তার দিকে চাইতে পারছে না, মাথাটা এত নিচে নামিয়ে রেখেছে। আর রমিলা মামি এইসব কি বলছেন? বকুলের মা তিনি নন। রমিলা বকুলকে ছেড়ে দিলেন, মুখে হাসি ফুটিয়ে বললেন, শুভ জন্মদিন। এই উপলক্ষে আজকের রান্না বান্নাটা আমি করতে চাই। তোমার বাবারে বলো অনুমতি দিতে, বড় চিংড়ি এনে দিতে। চিংড়ি দিয়ে বেগুন আলু তরকারি রাঁধবো। আর এইটা খেতে তুমি বড় ভালোবাসো না রে মা? বকুলের চোখে পানি চলে এলো। সে কিছুই বলতে পারলো না, কেবল ছুটে গেল বাড়ির পেছনের দিকে। বাবা ওখানেই আছেন। আজ কত বছর পর রমিলা তাকে আদর করেছেন, মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়েছেন। জন্মদিনের পাওয়া সবচেয়ে চমৎকার উপহার বোধহয় এইটি। দুজনে বসে আছে ঘাট পাড়ে। বকুল পা ডুবিয়ে দিয়েছে অল্প পানিতে। সূর্য মামা মাথার ওপর তীব্র কিরণ ছড়াচ্ছে। শীতকালে এই রোদ শরীর ভেজাতে দারুণ লাগে। বকুলেরও আজ দারুণ লাগছে। ভেতর বাড়িতে রমিলা রান্না চড়িয়েছে। বাড়িতে কেমন যেন একটা উৎসব উৎসব ভাব। দীক্ষা এক দৃষ্টিতে বকুলের দিকে তাকিয়ে রয়েছে। তার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেগুলি জিজ্ঞাসা করবে কিনা ভেবে পাচ্ছে না। বকুলের মনটা ভালো, যদি এই সবের উত্তর দিতে গিয়ে আবার খারাপ হয়ে যায়, থাক, দরকার কি। আজকের দিনটা থাকুক, পরে না হয় জিজ্ঞাসা করা যাবে। বকুল হঠাৎই বলল, কি ভাবছো আপা? দীক্ষা অন্যমনস্ক ছিল। বকুলের কথায় তার ধ্যান ভাঙল। হুম, কিছু না। বকুল মৃদু হাসে। আমি জানি তুমি কি ভাবছিলে, মায়ের কথাগুলো ভাবছিলে, তাই তো? না মানে? অস্বস্তি ভরে ওঠে দীক্ষার চোখে মুখে। বকুল সরাসরি ওর দিকে তাকালো, শান্ত সুরে বলল, বাবা বিয়ের পর একটা ভুল করেছিল আপা, আমি সেই ভুলের মাসুল। কি বলবে দীক্ষা ঠিক বুঝে উঠতে পারল না। কেবলই ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল বকুলের শান্ত মুখপানে। বকুল বলে চলেছে, আমি জানতে পারলাম 9 বছর বয়সে। মা খুব মারলেন, বিষয় সামান্য, হাত থেকে একটা গ্লাস ফেলে ভেঙে দিয়েছি। কিন্তু এমন মারলেন যে আমার পুরো শরীর ফুলে ফুলে গেল। অসহ্য যন্ত্রণা, শুতে পারি না, ঘুমাতে পারি না, খালি চিৎকার করি। সবাই তাজ্জব, এত সামান্য কারণে কেউ তার পেটের সন্তানকে এভাবে মারে। তখন প্রথম জানতে পারি মা চিৎকার করে বাবাকে বলছেন, এই সন্তান তো তার নয়, বরং এমন একজনের, যে এই সংসার ভাঙতে চেয়েছিল, ভাঙতে পারেনি বলে আজ আমি তার মেয়ে হয়ে তার সংসার ভাঙতে চাচ্ছি। শুরুটা একটা গ্লাস দিয়ে করেছি। বিশ্বাস করো আপা, আমি এক ফোঁটাও কাঁদিনি, বুঝতেও দেইনি। শুধু সবার থেকে একটা নীরব দূরত্ব বজায় করেছি। আগে মা মারলে খুব কষ্ট লাগতো, এরপর থেকে আর লাগতো না। ভাবতাম সৎ মা এমনই করবে, স্বাভাবিক। তার উপরে আমার মায়ের উপরে ঝাল মেটাতে পারেনি বেচারি, আমার উপরে তুলবে, স্বাভাবিক না? বিয়ের পরেও দীর্ঘদিন যখন মায়ের বাচ্চা হচ্ছিল না, তখনই বাবা আমার মাকে, তাদের বিবাহের সময় ছিল অল্প কয়েক মাস, আমি হওয়ার 1.5 মাসের মাথায় আমার মা গলায় ফাঁস দিয়ে মরে যায়। কারণ একটাই, বাবা তাকে বিয়ে করলেও পরিচয় দেয়নি, ঘরে ওঠায়নি।
আসলে বাবা হয়তো চেয়েছিলেন দুই দিকেই দুজনকে। বকুল থেমে মৃদু শ্বাস ফেলল। দীক্ষার ভেতর নড়ে গিয়েছে কিছু একটা। এই ভয়ঙ্কর সত্য শুনে, অথচ বকুল কি স্বাভাবিক এমন ভাবে বলছে যেন কোনো গল্প বলছে। দীক্ষা নিচু হয়ে বসলো। বকুলের কাঁধে হাত রাখতেই এক ফোঁটা জল টুপ করে গড়িয়ে পড়ল তার বাম চোখ বেয়ে। সাথে সাথে মুছে নিল বকুল, যেন কিছুই হয়নি। এমন ভঙ্গিতে বলে উঠল, এ কারণেই মা আমাকে সহ্য করতে পারতেন না। এতকাল যাবৎ আমাকে পর ভেবেই এসেছেন। মাথা খারাপ হওয়ার পর থেকে তো আরো যা তা অবস্থা, আমায় জানে মেরে ফেললেন এমন আর কি। আজ যখন আমায় ধরে বললেন না, আমার উপরে তার কোনো রাগ টাগ নেই, আমার এত শান্তি লাগলো আপা। বিশ্বাস করো, মনে হলো জীবনে আর কিছু না পেলেও হবে। কিন্তু আপা। বকুলের চোখে উদ্বিগ্নতার ঝলক। দীক্ষা ভাঙা স্বরে শুধালো, কি? মনের ভেতর খামছে আছে কিছু একটা। মা কেন আমাকে মাফ করে দিল? কেন বলল? কোনো রাগ অভিমান কিছুই নেই। মানুষ কখনো এরকম বলে যখন তার। থমকে গেল বকুল। বাকিটুকু না বলতেই বুঝে নিল দীক্ষাও। সে বকুলের মুখটা চেপে ধরল, সহসা বলে উঠল, হুম, এসব কিচ্ছু না। মৃদু শ্বাস ফেলে বকুল। হুম, না হলেই ভালো। সবাই একসাথে মিলেমিশে থাকবো, আমার কাছে এটাই জীবনের বড় পাওয়া। রবিলার মারা গেলেন সেই দিনই। দুপুরের ভালো মানুষের মতো সবার সঙ্গে খাওয়া দাওয়া করলেন, গল্প করলেন, তার গ্রামের কথা বললেন, গ্রামের বিচিত্র সব কাহিনী শোনালেন। এরপর ভাত ঘুমের জন্য প্রস্তুতি নিতে নিজের ঘরে চলে গেলেন। বড় মামা ক্ষীণ কণ্ঠে বলেন, তালা দিয়ে আসো। দীক্ষা মানা করলো, কেন? মামির তো মাথা একদম সুস্থই লাগছে, থাকুক না। বড় মামা গম্ভীর স্বরে শুধালেন, কোনো দরকার নেই, আমি পাগল ছাগল নিয়ে আতঙ্কে থাকতে চাই না। বকুল, তালা দিয়ে আসো। বকুল নিরুত্তর ভাবে উঠে গেল। মন থেকে সেও সাই পাচ্ছে না আবারও তাকে তালা বন্দি করার। মানুষটা সব সময় এভাবে সুস্থ থাকলেই তো চমৎকার হয়। কিন্তু মন থেকেই সে বটি তুলে কোপ দিতে যাওয়ার ভঙ্গিটাও মুছে যায়নি। চোখ বুজলেই মনে পড়ে, বাবা সেদিন না থাকলে কি যে হতো। বকুল ধীর পায়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো, হাতে বিকট সাইজের তালা। কিন্তু তার আগেই একটা খুঁতখুঁচানি শুনতে পেয়ে উৎসুক ভঙ্গিতে জানালা দিয়ে তাকাতেই যা দেখতে পেল তাতে তার মস্তিষ্ক বরফ জমাট বাঁধা শীতলতায় স্থির হয়ে গেল। রমিলা নিজের শাড়ি নিজের গলায় পেঁচিয়ে ঝুলছেন, অস্থির ভঙ্গিতে পা দাপাচ্ছেন, দু হাতে গলার কাছটায় আঁকড়ে ধরে আছেন। মনে হচ্ছে উনি বাঁচতে চাইছেন, প্রাণপণে নিজের জীবন রক্ষা করতে চাইছেন। সেকেন্ড দুই স্থির থেকেই বিকট আওয়াজে চিৎকার করে উঠল বকুল। দরজা ভেজানো ছিল, সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকলো, দুই হাতে জড়িয়ে ধরলো রমিলার পা জোড়া। বুক ভেঙে বেরিয়ে এলো একটি শব্দ, মা, মা গো। মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। রমিলাকে নামানো হলো ওই অবস্থা থেকে। এখনো প্রাণ আছে। তিনি চোখ খুলে এদিকে ওদিকে দেখছেন আর হাঁসফাঁস করছেন, যেন তার মরণ যন্ত্রণা হচ্ছে ভেতরে ভেতরে। বড় মামা আর কাজল দৌড়ে বেরিয়ে গেছে গাড়ির ব্যবস্থা করতে। হাসপাতালে নেওয়া ছাড়া গতি নেই। আশেপাশের 10 বাড়ি থেকে দল বেঁধে লোকজন ছুটে এসেছে। সবাই উৎসুক হয়ে দেখছে। কেউ বলছে হাতে পায়ে গরম তেল মালিশ করে দিতে, কেউ বা বলছে হাওয়া করতে, কেউ দোয়া পড়ছে, কেউ বা তওবা করতে চাইছে। হুলুস থুলুস কাণ্ড কারখানা। এর ভেতর বকুল উন্মাদের মতো কেঁদে যাচ্ছে, রমিলার কোলের কাছে উবু হয়ে পড়ে। আর শিওরের কাছে বসে রয়েছে দীক্ষা, রমিলার একটা হাত শক্ত করে চেপে ধরা। থরথর করে কাঁপছে তার হাতখানা। হঠাৎই রমিলার শ্বাস শান্ত হয়ে এলো। তিনি গভীর একটি নিঃশ্বাস নিলেন, হাত উঁচু করে দীক্ষার গাল ছুলেন। আরেক হাতে বকুলের চুলে আঙ্গুল ডোবাতেই বকুল মাথা তুলল। রমিলা ফ্যাঁসফেঁসে গলায় বললেন, বিদায় দাও গো আম্মা, এই ঘর সংসার সব তোমার, সবাইরে দেইখ্যা রাইখো।
মা, আমার দুই পায়ে পড়ি, এমন কথা বলবেন না। আপনি কই যাবেন? আমার উপর আরো রাগ করে থাকেন, তাও আপনারে আমি যাইতে দেব না। রমিলা রহস্য করে হাসলেন। তোমার মায়ে আমারে নিতে আসছে, আমারে যে যাওয়া লাগবো গো আমা। না, আমি আপনাকে কোথাও যাইতে দিব না। কেউ নিতে আসে নাই, সব আপনার মনের ভুল। আপনি আমার মা, আপনি আমারে রেখে কোথাও যাইতে পারবেন না। আমি যাইতে দিব না, দিব না। বকুল পাগলের মতো কাঁদছে। রমিলার চোখ দিয়ে এই প্রথম বকুলের জন্য এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এ যেন পৃথিবীর শেষ ফোঁটা মমতা। তিনি একটা গভীর নিঃশ্বাস ছাড়লেন এবং চলে গেলেন। বকুল চিৎকার করে উঠল মা বলে। শব্দটা শুনে দৌড়ে এলো শান্ত। দরজার কাছেই থেমে গেল। দেখল বকুল তার মায়ের নিথর দেহ উবু হয়ে হাহাকার করছে। দীক্ষার চোখ লাল, দুহাত শক্ত করে চেপে ধরা রমিলার মুঠো। বাড়ির প্রতিটি মানুষ নীরব। বাতাসে কেবলই কান্না আর হাহাকারের শব্দ ভেসে বেড়াচ্ছে। শান্তর বুকটা ব্যথায় মোচড় দিল। তার চোখও টলমল। কি করবে, কিভাবে সান্ত্বনা দেবে? শান্ত নাম হলেই তো কাউকে শান্ত করার প্রতিভা পাওয়া যায় না। সে নিঃশব্দে পিছিয়ে দাঁড়ালো, দুই চোখ নামিয়ে রাখলো। আজ রমিলা মামি চলে গেলেন, পেছনে রেখে গেলেন কান্না, হাহাকার আর এক বাড়ি ভরা শূন্যতা। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে তৃণা। আজ খুব হাওয়া হচ্ছে। এমনিতেই গায়ে জ্বর, ঠান্ডা বাতাসে শরীরের সব লোমকূপ দাঁড়িয়ে পড়ে। কি ভীষণ বিশ্রী লাগছে আশপাশ। তৃণা রান্নাঘরের দিকে এগোলো। একটু চা খেতে পারলে ভালো লাগতো। আজ 4 দিন পর ঘর থেকে বাইরে বেরিয়েছে সে। যখন জ্ঞান ফিরেছিল তখন প্রায় ভোর রাত। শিশির ওকে জাপটে ধরে গভীর ঘুমে তলিয়েছিল। তৃণার এত খারাপ লাগে, সে আজ মরেও যেতে পারত। অথচ শিশির কি সুন্দর ঘুমাচ্ছে। তৃণা ডেকে ওঠাতে শিশির কাঁচুমাচু হয়ে বলল, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। জবাবে তৃণা কিছুই বলেনি। এই মানুষটা তার কলিজা থেকে উঠে গেছে। কি জঘন্যভাবে গায়ে হাত তুলেছে, ছি। বাম চোখ জোড়া পুরোটাই কালো, ঠোঁটের চারপাশে কালশিটে, বাহুতে রক্ত জমে গেছে। আয়নায় তাকিয়ে তৃণা শিউরে উঠেছিল। এত বাজে হাল করেছে, অথচ মানুষটা তাকে সামান্য সরিটাও বলল না। অবশ্য বলেছে, মেজাজটা এত গরম করে দাও না তুমি, আর এইরকম উল্টোপাল্টা কথা বলো না দয়া করে। এর জবাবেও তৃণা শান্ত থেকেছে। শরীরটা তো ভেঙেই গেছে, মনটাও গেছে। সব ছেড়ে ছুড়ে খুব দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে তার। অনেক দূরে কোথাও, শিশিরের নাগাল থেকে দূরে, বহু দূরে। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। সাহেলি আপা বুঝি? তৃণা উকি মারতেই জমে গেল। হাসিব ভাই ভাত ফোটাচ্ছেন। হাসিব ওকে দেখতে পেয়ে দাঁত বের করে হাসলেন, যেন এর আগে কিছুই হয়নি। স্বাভাবিক ভঙ্গিতেই বলেন, আরে তৃণা যে, খবর কি? ঘর থেকে বের হও না নাকি? জামাই সেবা দিতেছিলে? হাসিবের গলায় কটাক্ষ স্পষ্ট। তৃণা নীরবে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হাসিব পুনরায় বলে উঠলেন, বলছিলাম নিজের আখের গোছাও, পুরুষ মানুষ। বিশ্বাস করাটাই উচিত না, যদিও আমি একজন পুরুষ হয়েই কথাটা বলতাছি। তোমার ভালো ভাই আজকে এমনে মারছে, কালকে মারতে মারতে মাইরাই ফেলবে। তারপর কি, লাশ ফালাইয়া গুম। কয়েক মাস যাবে, সবাই সব ভুলে যাবে। নতুন করে জীবন গোছাবে, নতুন মাইয়া মানুষ বিয়া করবে। হ্যার জীবনের কিছু হইব, হইব না। হারাইলে তুমিই হারাইবা। তৃণা চুপ। কিছু একটা জবাব দেওয়া প্রয়োজন, কিন্তু কি যে বলবে সে ঠিক করে গোছাতে পারে না। হাসিব এগিয়ে এসে একটা হাত রান্নাঘরের দরজায় রেখে হেলান দিয়ে দাঁড়ালেন। তৃণার দিকে অনেকটা ঝুঁকে এসে বলেন, আজকে বুঝলা না, কিন্তু একদিন বুঝবা। এই বেড়া তোমারে নিয়া কোনোদিনও ঘর সংসার করতো না। তোমার বোনরে যেমনে তোমার লাগি ছাড়ছে, তোমারেও অন্য কারোর লাগি ছাইড়া যাইতো গা। কথাটা মিলাইয়া নিও। তৃণা আকাশ সমান চমকালো, থতমত কণ্ঠে বলল, আপনি কিভাবে জানেন?
হাসিব রহস্য করে হাসলেন। নিজে করে এত চালাক ভাবা ঠিক না। এই বিল্ডিং এর কে কোন জায়গায় কাম করে, কে কোন আবাসিক হোটেলে লাগাইতে যায়, কার কয় জায়গায় সেটিং, সব আমার জানা আছে। অতীত খুঁড়তে 2 মিনিট সময় লাগে। কত মিনিট? 2 মিনিট। হাসিব দুটো আঙ্গুল তুলে দেখালেন। বুঝছো? কয় মিনিট? 2 মিনিট। আর তোমার বেলায় লাগছে 1 মিনিট 11 সেকেন্ড। এর মধ্যেই জাইন্না গেছি তুমি কোন কাতারের মাইয়া। তাই জন্যই তো অফারটা দিলাম। মজা তুমিও পাইবা, অন্যরেও দিবা। বিনিময়ে তোমার পকেট ভরবো, আরেকজনের পকেট খালি হইব। পকেট ভরা যখন টাকা থাকবো, একটা না 10টা শিশির তোমার পায়ের তলায় পড়িয়া থাকবো। তৃণা ফেলফেলে দৃষ্টিতে হাসিবের মুখপানে তাকিয়ে রইল। হাসিব হাসলেন, সামান্য ঝুঁকলেন এবং আকস্মাতই একটা চুমু খেয়ে বসলেন তৃণার ঠোঁটের ওপরে। তৃণা আঁতকে উঠে ছিটকে দূরে সরে দাঁড়ালো। হাসিব উচ্চস্বরে হেসে উঠতেই সাহেলি বেরিয়ে এলো ঘর থেকে। কি হয়েছে? মেলা লাগছে নি? কপাল কুঁচকে কথাটা ছুড়ল। এলোমেলো চুল হাত খোপা বাঁধতে বাঁধতে অদ্ভুত দৃষ্টিতে তাকালো তৃণার দিকে। ভাত ফুটছে? না ফুটলে যাও, আমি ফুটাইতেছি। আর খবরদার রান্নাঘরে আইবা না। একটা মাইয়া মানুষের জায়গা, মায়া গো গায়ের গন্ধ এই ঘরের চিপাই চাপাই। হাসিব গদগদ কণ্ঠে বলল, মেজাজটা চড়া কেন আমার বউয়ের? কিছু লাগবো নি? সাহেলি ঝামটা মেরে তাকে সরিয়ে দিল। ধমকে বলল, সরো তো, ঘরে যাইতে কইছি না। রঙ্গ কইরো না। চোখের কোণ দিয়ে তৃণার দিকে একটা চোরা দৃষ্টি ছুড়ে দিল। এরপর বলল, রঙ্গ দেখাইয়া মায়া মাইনছেরে আর কত পাগল বানাইবা? এমনিই ছেলেরা টাকাওয়ালা বেড়া দেখলে লোভ সামলাইতে পারে না, জিভ দিয়া বাইয়া বাইয়া পানি পড়িয়া যায়। তৃণা শিউরে উঠল। কি বিশ্রী কথা! সাহেলি আপা তাকে মিন করলো? এত খারাপ কথা বলল কিভাবে? তার স্বামী কি দুধে ধোয়া তুলসী পাতা? অন্য সময় হলে একটা শক্ত জবাব নিশ্চয় দিত সে, শারীরিক অসুবিধার কারণেই হোক আর যে কারণেই হোক। তৃণা নীরবে সরে এলো, আস্তে পথেও শুনল সাহেলি সমান তালে চেঁচিয়ে হাসিব ভাইয়ের সঙ্গে ঝগড়া করতেছে। আর তাকে যতই রাগঝাগ ধমক দিচ্ছেন, ভদ্রলোক ততই হাসি হাসি মুখে গদগদ করছে। তৃণার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিড়ে। ভাগ্যে কি লিখে এনেছে কে জানে। শিশিরের সঙ্গে আজকাল কথা বলা কমিয়ে দিয়েছে তৃণা। এই ঘর, এই সংসার কিছুই ভালো লাগে না আর। মনটা উদাসীন, দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে বারংবার। কোথায় হারাবে ভেবে পায় না। যাওয়ার জায়গা কেবল একটি, গ্রামের বাড়ি মায়ের কাছে। কিন্তু সেখানে দীক্ষা আছে যে। তৃণা কি তার কাছে গিয়ে ক্ষমা চাইবে? সবটা আবার আগের মতো করে দেওয়ার চেষ্টা করবে, নাকি এভাবেই মানিয়ে নিতে চেষ্টা করবে? কোনো কিছুই বুঝে আসে না তার। শিশিরও আজকাল ঘরে মন দেয় না। তার কাজ খুবই সুন্দর গতিতে দৌড়াচ্ছে বলা চলে। প্রতিদিনই দুটো তিনটে কাজ পায়। তাতে যা কামাই তার আশার বাইরে। তাই দিয়ে খুব সুন্দর জীবন চলে যায়। কিন্তু প্রথম দিন যেমন ঘরের জন্য এটা ওটা কিনে নিতে ইচ্ছে করছিল শিশিরের, এখন আর ইচ্ছে হয় না। একটা সময় তৃণার কাছে সে সুখ, মানসিক শান্তি পেত শিশির। আজ সেগুলো হাওয়াই বিলীন। এইসব ছেড়ে যদি অনেক দূরে কোথাও চলে যাওয়া যেত। শিশিরের মনে মনে ভাবে, আরো কিছু টাকা জমুক, এরপর সে কয়েকদিনের জন্য হাওয়া হবেই। অনেক দূরে কোথাও থেকে ঘুরে আসবে। মনে জমা সব বাষ্প উড়িয়ে দিয়ে আসবে খোলা আকাশে। মকবুল ভাইয়ের সাথে সম্পর্কটা চূড়ান্ত রকমের ভালো হয়েছে শিশিরের। মানুষটা যে 5,000 টাকাও দিয়েছে তাকে এই লাইনে নামিয়ে দেওয়ার জন্য। মকবুল ভাই ভীষণ খুশি। অন্যদেরকে কাজে নামানোর পর তার পাত্তাই পাওয়া যায় না। টাকা পয়সা কামিয়ে রাতারাতি অহংকারী বনে চলে যায়। সেদিক দিয়ে এই ছেলেটা ভালো, নিজে সেদে টাকা দিয়েছে, আবার ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়েও খাইয়েছে। মকবুল আর শিশির বসে আছে একটা টঙের দোকানের ছোট্ট বেঞ্চিতে। দুজনের হাতে দুধ চা আর সিগারেট। দুজনেই ভবিষ্যৎ পরিকল্পনা করাই ব্যস্ত। শিশির তার মনের ফ্রাস্ট্রেশন অনেকটাই মকবুল ভাইয়ের কাছে ঢেলে দিয়েছে। সব শুনে মকবুল সান্ত্বনা স্বরূপ বলেছে, না, এভাবে তো হয় না। পুরুষ মানুষের ঘর দেয়া হচ্ছে শান্তি।
তুমি ওর সাথে খোলামেলা কথা বলো, সুন্দরভাবে সংসার করবে কিনা জিগাও। ভালো কথা, বিয়ে করে ফেলছো নাকি? শিশির অস্পষ্ট স্বরে জানালো। মকবুল চমকালেও প্রকাশ করলো না, মনে মনে ভয়াবহ দুটো গালিও দিলেন। বিয়ে ছাড়াই? ভালোই। মুখে বলেন, ভালো করছো। বিয়ে হয়ে গেলে আবার আরেক যন্ত্রণা, চাইলেও ঘাট থেকে নামাইতে পারবা না। ভালো কথা। তোমার প্রথম বউয়ের খবর কি? সে কি একেবারেই বিদায়? শিশির বলল, হুম, আমাকে তালাক দিবে নিজে থেকে। দেখ, আমিও অপেক্ষা করে আছি। যা ভালো লাগে করুক, আমি তো চাইছিলাম সব ঠিক করে নিব, ত্রিনাকে আস্তে আস্তে সরিয়ে দিব। কথা শুনলে তো আবার আমার গায়ে মারের কথাটা চেপে গেল শিশির। এসব বাইরের লোকের কাছে বলা যায় না কি? কি লজ্জার কথা। তবুও যেন মকবুল বুঝে নিলেন, আড়ালে হাসলেন, মনে মনে শুধালেন, ঠিক আছে, দুই নৌকায় পা দিলে এডি কপালে জোটে। মুখে বলেন, যে মানুষ বিয়ার সিস্টেম বাইর করছে তারে পাইলে আমার কপালটাই শেষ। বাসায় গেলেই হাউ কাউ, এইটা নাই ওইটা নাই, এইটা দাও ওইটা দাও, খালি দাও দাও। মনে মানে আমি একটা টাকা ছাপাবার মেশিন। তাও তো আমার দিকটা বুঝবি, তা বোঝে না। দিন রাত খেয়ে খেয়ে ধুমসি হচ্ছে, কি বিশ্রী লাগে। কতবার বলেছি, রেখা ডায়েট ফায়েট করো, পার্লারে যাও, নিজেরে গোছাও। কোথায় কি, বাচ্চা নিয়ে নাকি এসব হয় না। আচ্ছা, দুইটা বাচ্চা সামলানো এমন কি কষ্টের কাজ? তাও একটা কাজের মেয়েও আছে। মেয়ে মানুষের বাহানার শেষ নেই মকবুল ভাই, আমি বুঝতেছি। বিয়ে করার পর, বিয়ের আগের দুনিয়া এক, বিয়ের পরে আর এক। একদম। তোমার ভাবির কাছে যাইতেও ইচ্ছে করে না। রাতের বেলা যদিও বা ডাকি, একটা বাহানা দেখাইয়া দিবে না। সারাদিন নাকি খাটতে খাটতে রাতে ক্লান্ত লাগে। মানে সে একলাই খাটে, আর আমি নাকি তেল দিয়া ঘুমাই। সব যত্ত সব। মকবুল বিরক্ত ভঙ্গিতে চায়ে চুমুক দিলেন। সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে কণ্ঠস্বর নিচু করে বলেন, ভাগ্যিস কাজের মাইয়াটা ভালো, গেলে না করে না। শিশির চুমুক দিতে নিচ্ছিল, কথাটা শোনা মাত্রই তার হেঁচকি উঠল। মকবুল হেসে ফেলেন, এইটুকু শুনে বিষম খাইলা মিয়া? বাদ বাকি শুনলে তো ফিট খাইবা। আরো আছে নাকি? শিশির চমকায়, আবার জিগায়, যেন গর্বিত মকবুল। কত আছে তোমার ধারণা নাই। তারপর হঠাৎ কিছু একটা মনে পড়লো, এমন ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে শিশিরকে টানলেন, চলো এক জায়গায় যাব। শিশির থতমত খেলো, কোথায় মকবুল ভাই? আহারে বাবা, চলোই না, আগে ওঠো তো ওঠো, চা পরে খাইও, এর চাইতে ভালো জিনিস খাইবা, চলো। মকবুলের টানাটানিতে শিশিরকে উঠতেই হলো। ভর দুপুরে দুটিতে মিলে যাত্রা করলো হোটেল রূপালীর উদ্দেশ্যে।